প্রাকৃতিক বিপর্যয় এটা একটা মিয়ানমারে, এই অবস্থাটা বা এই ফেজটা তো কাটিয়ে উঠবে মিয়ানমার, তখন তাদের পলিসির কি কোনো চেঞ্জ আসবে ভারতের উপর? দেখো এখানে একটা অন্য টপিক বোঝানোটা খুব দরকার, সেই টপিকটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, ইটস এ ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস। বোঝার চেষ্টা করো আজকের ডেটে মিয়ানমার যে জায়গায় আছে, মিয়ানমার অত্যন্ত টালমাটাল পরিস্থিতিতে চলে গেছে ডিউ টু আ ক্লাইমেটিক চেঞ্জ, ডিউ টু আ ন্যাচারাল ক্যালামিটি। এখানে মিয়ানমারের কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না। এবার পয়েন্টটা হচ্ছে মিয়ানমারকে বুঝতে হবে যে ক্লাইমেট চেঞ্জের কারণে বা একটা যেরকম একটা ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস তৈরি হয়েছে, মিয়ানমারকে বুঝতে হবে তাদের জন্যে কি সিন্ডিকেটের পার্ট হলে তাদেরকে আজকে আগামী দিনটা তাদের আরও সুখে স্বাচ্ছন্দ্যে আসে। দেখো ক্লাইমেট চেঞ্জ বা কোনো আর্থকুয়েক বা কোনো বর্ষা, কোনো বন্যা, এগুলো তোমার কন্ট্রোলে নেই, ইউ ক্যান প্রেডিক্ট দ্যাট, বাট সেটা তোমার কন্ট্রোলে সে অর্থে নেই। তাই জন্যে যদি এই ধরনের ন্যাচারাল ক্যালামিটি আমাদের দেশকে হিট করে বা যে কোনো দেশকে হিট করে, সেটা রেসপন্স করতে গেলে ইউ হ্যাভ টু বি আ পার্ট অফ এ সিন্ডিকেট। সেই সিন্ডিকেটে কারা থাকবে সেটা মিয়ানমারকে ডিসাইড করতে হবে। মিয়ানমারকে বুঝতে হবে যে বিপদের দিনে আজকে কারা তাদের পাশে ছিল, সেই দেশগুলোর সাথে তাদেরকে বসে পলিসি ড্রাফট করতে হবে। যে আমরা বিভিন্ন নেটওয়ার্কস আছে যেখানে ক্লাইমেট চেঞ্জ ইজ গোয়িং টু বি দ্য বিগেস্ট গ্লোবাল ইস্যু। আগামী দিনে ক্লাইমেট চেঞ্জ বিরাট বড় জায়গা নেবে, এনার্জি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এগুলো ফিউচার। সুতরাং সেইগুলোকে নিয়ে কি করে ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিসগুলো যেগুলো তৈরি হচ্ছে সেইগুলো কি করে সিন্ডিকেটিভ রেসপন্স দেবে, সেই ম্যাচিওর ডিপ্লোমেসিটাকে মিয়ানমারকে ভাবতে হবে। দেখো তুমি তোমার বন্ধু তুমি নিজে চুজ করবে, তুমি কার পাশে থাকবে, কার সাথে মিশবে, কার সাথে ঘুরবে বেড়াবে, সেটা তুমি ঠিক করবে। কিন্তু তোমাকে কিন্তু সেই সচেতনতাটা গ্রো করতে হবে যে আজকের ডেটে আমি যখন বিপদে ছিলাম তখন আমার পাশে কে কে দাঁড়িয়েছিল, এবং তাদেরকে ধরে তোমাকে নির্ধারণ করতে হবে তোমার আগামী রূপরেখা। And Myanmar has to do this. Myanmar have to understand the changing order of the global diplomacy. ঠিক, কারণ এই যে এখন ডিজাস্টার বা এই যে বিপর্যয়, সেই বিপর্যয়ে কে প্রথম ওষুধ পৌঁছে দিচ্ছে, কে প্রথম খাবার পৌঁছে দিচ্ছে, কে প্রথম পানীয় জল পৌঁছে দিচ্ছে, এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা বেসিক নিডস মিয়ানমারের জন্য, এবং সেইটা কিন্তু মিয়ানমারের মানুষকে বুঝতে হবে, প্রশাসনকে বুঝতে হবে, সরকারকে বুঝতে হবে। কিন্তু চীনের কথা আমরা আলোচনা করছিলাম যে চীনের কিন্তু বরাবর এই স্বভাবটা রয়েছে, কোনো একটা জায়গাতে তারা এগিয়ে যায়, যখনই সেখানে একটা বিপর্যয় ঘটে পিছু টান দেয়। আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে এক ঘটনা দেখেছি, আমরা পাকিস্তানের ক্ষেত্রেও সেই কথা দেখেছি, আমরা বাংলাদেশের ক্ষেত্রেও সেটা দেখেছি, এবার আমরা মিয়ানমারের ক্ষেত্রে সেই ঘটনা দেখতে পাচ্ছি। চীনের এটা কোন ধরনের পদক্ষেপ? কারণ বারবার তো সামনে চলে আসে আসল ছবিটা। এর উত্তর তো গালিবের কাছেই ছিল, দোস্তি সবকি বাত নেই, সবকি বাস কি বাত নেই। এটা গালিবের কথাতেই ছিল, দোস্তি সবকি বাস কি বাত নেই। চীন বন্ধুত্বর মতো একটা সম্পর্ক তৈরি করতে পারে, সক্ষম তাদের অর্থনৈতিক অবস্থানের জন্য, কিন্তু বন্ধুত্ব অনেক রেসপন্সিবল একটা সম্পর্ক। বন্ধুত্ব এতটাই রেসপন্সিবল যে আমি আমার সেই দেশের সাথে যদি অ্যালাইনমেন্টে পরবর্তীকালে নাও থাকি, আই শুড নট হার্ম দ্যাট কান্ট্রি। সো এই যে এটা করার জন্যে সব থেকে আগে কি দরকার জানো তো, তোমার একটা ভাব দর্শন দরকার, তোমার একটা আদর্শ দরকার একটা দেশকে নিয়ে চলে যাওয়ার জন্য। পয়সা কড়ি, ইকোনমিক ট্রানজ্যাকশন, এভরিথিং ইজ পসিবল ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের ডেটে দেখছো ব্রিক্সে সাধারণত কারেন্সি চেঞ্জের একটা জাস্ট একটা হাওয়া উঠেছে, তাতেই আমেরিকা কেঁপে উঠেছে। সুতরাং আজকে যে অর্ডারটা তোমার হাতে আছে, কালকে সেই অর্ডারটা তোমার হাতে থাকবে, তার কোনো কিন্তু নির্ধারিত কোনো প্রোটোকল নেই। কিন্তু এটা জেনে রাখো যে হাওয়া বদলাতে টাইম লাগবে না। সুতরাং চীনকে আমি আবারও আজকে অনেক রকম বাইরের কথা বলছি, চীনকে অগ্নিপথ বলে একটা সিনেমা ছিল অমিতাভ বচ্চনের, খুব হিট সিনেমা, সেখানে একটা খুব হিট ডায়লগ ছিল, টোপি সামালো দিনকর রাও হাওয়া জোর চল রही है। তো সেই কথাটাই চীনকে বলছি যে হাওয়া জোর চল रही है, টোপি সামালো। সবসময় মনে করবে না ইউ আর দ্য লিডার। অর্ধেক জিনিস তো বাইরে আসেই না, বহির্বিশ্বের মানুষ জানতেই পারে। সেটাই আমি বোঝাবার চেষ্টা করছি যে টোপি সামালো, সময় কিন্তু ভালো নয়, তুমি তোমার সাইডটা চুজ করো, ডোন্ট চুজ ইউর এনিমিজ বায়াসলি। তুমি বোঝার চেষ্টা করো কোন দেশ কার সাথে আছে। চীন কিন্তু অলরেডি ইন দ্য সেটেলমেন্ট মোড উইথ ইন্ডিয়া। চীন কিন্তু বুঝতে পারছে যে আগে যে একটা কন্টেস্টিং মোড ছিল সেটাকে আস্তে 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 ডাইলিউশনের দিকে নিয়ে এসছে। চীন কিন্তু আজকে ভারতের সাথে মিলে একটা বড় সড়ো ইউনিট চালাচ্ছে। চীন কিন্তু আগামী দিনেও চেষ্টা করছে বিভিন্ন রকম ট্রানজাকশনাল মেথডোলজি তৈরি করতে। সুতরাং চীন কিন্তু বুঝতে যখন চেষ্টা করেছে, সুতরাং চীনের উচিত এবার তাদের এক্সটার্নাল পলিসিগুলো চেঞ্জ করা, তাদেরকে একটু বোঝানো যে কীভাবে আগামী বিশ্বের ড্রাফটিং হতে চলেছে। এই আগামী বিশ্বের ড্রাফটিংয়ে তারা যদি তাদের এই প্রচণ্ড হার্ড কোর বিজনেস মাইন্ডসেটটাকে ধরে রাখে, তাহলে কিন্তু বহু দেশ তাদের হাত ছেড়ে বেরিয়ে যেতে চাইবে, এবং চাইবে এমন কোনো একটা বন্ধুকে খুঁজে পেতে যারা বিপদে আপদে সবসময় পাশে দাঁড়াবে, এবং তারা সবার আগে রেসপন্স দেবে তাদের মানুষের পাশে দাঁড়িয়ে, এবং দ্যাট ইজ অ্যান্ড ডাজ ইন্ডিয়া ইজ দি অল্টারনেটিভ। একদম
কারণ ভারত হতে বুকে দম লাগে, যে কথাটা নিয়ে আমরা এই আলোচনাটা শুরু করেছিলাম। শত্রু দেশকে বুকে টেনে নিল ভারত সেনা। কেন? সেটা নিয়ে আমরা আলোচনা করছি যে ভারতের কাছে প্রথম হচ্ছে মানবিকতা। এই যে অপারেশন ব্রহ্মা আমরা যে আলোচনাটা দিয়ে শুরু করেছিলাম, এই অপারেশন ব্রহ্মা কতদিন পর্যন্ত চলবে, ভারতের এই মুহূর্তে কি পলিসি, যদি আরো একবার আমাদেরকে জানান। দেখো, ভারত মিনিমাম এবং প্রথমে মিনিমাম ইনফরমেশন পাওয়ার পরেই এই অপারেশনটা ড্রাফট করে ফেলেছিল। ড্রাফটিং ওয়াজ হোয়াট, এড পৌঁছে দিতে হবে মিয়ানমারে বিভিন্ন যারা ধ্বংস অবশেষ বহু রকমের যারা এফেক্টেড এরিয়া, সেখানে ভারত মেডিকেল এড, বেসিক যত রকমের খাবার দাবার, মেডিসিনস, এবং সবথেকে বড় যেই জিনিসগুলো সেটা হচ্ছে বিভিন্ন রকমভাবে তাদেরকে ইমিডিয়েট রেসপন্স নেটওয়ার্কস তৈরি করে দেওয়া, যাতে করে ভারতের নিজস্ব এয়ারফোর্স তাতে ইনভলভ ছিল, C-17 ফ্লাইটস গিয়ে ওখানে ল্যান্ড করে গেছে। এবং ভারত যেটা চেষ্টা করেছে এমনভাবে তাদেরকে এড পৌঁছে দিতে যাতে করে ম্যাক্সিমাম লাইফকে এফেক্টিভলি বাঁচানো যায়। এবং সেই কনসেপ্টেই আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু ভারত ইজ ইন এ ভেরি ভেরি গুড শেপ। ভারত এই ধরনের ড্রাফটিং এর আগেও করেছে, আফগানিস্তানের ক্ষেত্রে করেছে, ভারতের এই মুহূর্তে সেই অর্থনৈতিক অবস্থাটা কি রয়েছে বলে আপনি মনে করেন যে নিজের দেশের সমস্ত কিছুকে সামলে অন্য দেশকে এইভাবে এইড পৌঁছে দেওয়া, এটা ভারতীয় অর্থনীতির উপর কোনো চাপ আসবে না? ভারত নিজের অর্থনীতি নিয়ে না সাধারণত বিশ্বায়নের এই বাজারে ট্রাম্পেট করে না, ঢেড়া পেটায় না, কিন্তু এটা ভুলে গেলে চলবে না ভারতের অর্থনীতি কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছে। সুতরাং ভারত ভীষণভাবে জানে কিভাবে তাদের অর্থনীতি আজকে ব্যালেন্সড অবস্থানে আছে। ভারত জানে তাদের প্রসপেক্টিভ কিভাবে মার্কেটস তৈরি হচ্ছে ইন ইউরোপ, আফ্রিকা অ্যান্ড মেনি পার্টস অফ মিডল ইস্ট অ্যান্ড এশিয়া। সুতরাং ভারত জানে তাদের মার্কেট বা তাদের যেখান থেকে রেভিনিউ কালেকশনের প্রসেসটা সেটা খুব একটা মারাত্মক ইনএফেক্টিভ জায়গায় নেই, সেটা যথেষ্ট স্টেবল জায়গায় আগামী দিনে আরও চলতে চলবে। সুতরাং ভারত জানে এগুলো রিকভার করতে কোনো অসুবিধা হবে না, কিন্তু ভারত একটা বার্তা দিতে চেয়েছে পৃথিবীকে, এবং এই বার্তাটা আজকে লাউড অ্যান্ড ক্লিয়ার। যেভাবে তারা জিনিসগুলোকে পৌঁছে দিচ্ছে আজকে মানুষের কাছে, যেভাবে তারা রেসপন্স করেছে অন ইমিডিয়েট বেসিস, দ্যাট ইজ অ্যান এক্সাম্পল টু দ্য গ্লোব। আজকের ডেটে খুব তাড়াতাড়ি দেখবে পৃথিবীর বহু দেশ, হতেও পারে আগামী দিনে, এমন স্টেটমেন্ট করতে শুরু করলে ভারতের ফেভারে যে অলরেডি এই ধরনের কাজ যেটা ভারত করছে ইট ইজ অ্যান অ্যাপ্রিসিয়েবল ওয়ার্ক। অ্যান্ড আজকের ডেটে দাঁড়িয়ে ভারত তো এরকম নয় যে ভারত না বুঝে জিনিসটা করছে, ভারত বুঝে শুনে করছে। কারণ ভারত জানে যে তাদের অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ টেরিটরি, অ্যাজ এ নেবার কী রেসপন্সিবিলিটি। এবং ভুলে গেলে চলবে না, ভারতের সাথে মিয়ানমারের যা বর্ডার লাইন বা সেকশনাল লাইন আছে তার থেকে অনেক বেশি চায়নার সাথে আছে। সুতরাং ভারত জানে যে দেশটাকে আমি করছি সেটা কিন্তু রিটার্নের আশায় করছে না। আমি বারবার বলছি যেটা কথা, মানবিকতা এবং মানুষের পাশে দাঁড়াবার জন্য ভারত কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং ভারত সেইভাবেই তাদের সেট আপটাকে নিয়ে গেছে, এবং এটা কন্টিনিউ করবে, ততদিন অবধি করবে যতদিন অবধি মিয়ানমার নিজে একটা স্টেবল পজিশনে না যান। কারণ গভর্নমেন্ট এরকম ধরনের ক্লাইমেটিক টার্বুলেন্সের ক্ষেত্রে যেটা হয়, গভর্নমেন্ট একটু দিশাহারা হয়ে পড়ে,